আচ্ছা, আমাদের ডি ব্লকের এখানে কিন্তু অনেকগুলো সারি দেওয়া আছে। আমরা জানি কি ডি ব্লকের আমাদের পিরিয়ডিক টেবিলে তার অবস্থানটা দেখি, তাহলে ডি ব্লক শুরু হচ্ছে কিন্তু 4 নম্বর পর্যায় থেকে। 1 নম্বর, তো 2, 3, এগুলোর পরে এখানে তিনের কি এখানে ছিল সোডিয়াম ম্যাগনেসিয়াম এই সেলটা। তারপরে 4 নম্বরে যেখানে পটাশিয়াম ক্যালসিয়াম, এবার এইখান থেকে পটাশিয়াম ক্যালসিয়াম হচ্ছে 20, ক্যালসিয়াম 20, তারপর থেকে সন্ধিগত মৌল শুরু হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি 4D, সরি, 4 সারিতে থাকলেও তার অরবিটাল কিন্তু 3D, তাই এটাকে আমরা বলছি 3D সারি। 5 নম্বরটাকে আমরা বলছি 4D সারি। ওকে, 5 নম্বর পর্যায়ে যেটা আছে, 6 নম্বর পর্যায়ে আছে, আর 7 নম্বর পর্যায়ে আছে। এই যে ডি, এটা 3D, এটা 4D, এটা 5D, এটা 6D। ওকে, মানে যে পর্যায়ে আছে তার থেকে ডি একটা কম পাওয়া যাচ্ছে। কিন্তু আমার কি সবগুলো লাগবে? আমার কিন্তু সব অরবিটাল গুলো আদৌ লাগবে না। ওকে, তাহলে আমার শুধু 3D, আমি একবারে মানে তোমাদের ডি অরবিটালের, আমার তো এখানে ডি আর এ ব্লক এই চ্যাপ্টারটা নিয়ে, তো ডি অর ব্লকের শুধুমাত্র 3Dটা করবে। 3Dটা করলেই যথেষ্ট। ওকে, 3D শুধু করবে। তো উম তাই আমাদের যেটা করতে হবে, এই যে 3D সারিটা রয়েছে সেটা একেবারে, যার মুখস্থ নেই, এটা কিন্তু 21। হ্যাঁ, এটা কিন্তু 21, 22, 23, এর নাম্বার দেওয়া আছে, কিন্তু এর পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখবে, পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী মনে রাখবে। তো এটাও কিন্তু আমি আগের চ্যাপ্টারতেও আমার লেগেছিল, আমি একটা ক্লাসে কিন্তু ভালো করে একটা সূত্র মতো দিয়ে বলে দিয়েছিলাম। এখানেও দেখো একটা সূত্র মনে করার মতো আছে। তো তোমাকে খালি এটাই করতে হবে, এই 21 থেকে 30। ওকে, খালি এটা করলেই যথেষ্ট। এগুলো আর এই যে এগুলো করবে না, আমি একই পেজে আছে। কারো একটু ন্যাক হয় না কি সবগুলো মুখস্থ রাখবো, সেই যদি পরীক্ষার পরে মুখস্থ করি। তো যাই হোক, এটা একটা গেল। তাহলে 3D সারির প্রত্যেকটা যে পরমাণু রয়েছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, তাদের ইলেকট্রন বিন্যাসটা, এটাও আমি আগের ভিডিওতে বলেছিলাম, এইটা আমার খালি লাগবে। হ্যাঁ, এইগুলো আমার লাগবে না। ওকে, এবারে একটা বিষয় আমি তোমাকে বলতে পারি, একটু যেটা করবে, মানে কিছু কিছু ধর লাগবে না, কিন্তু আমার নিচে নিচে কিছু লাগবে। ধরো এই যে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, এই তিনটেকে নিচে নিচে মনে রাখবে। যতটা করে দিচ্ছে অতটাই যথেষ্ট। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। ওকে, মানে তাদের ইলেকট্রন বিন্যাস দেখো, 3D10, এটা 4D10, আর এটা 5D10। মানে আমি তাহলে মানে একটা 3D10 4s2 মনে রাখলে আমি এগুলোরও করতে পারবো। তাহলে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এটা নিচে মনে রাখবে। বা এবার ধরো আরো কিছু, ধরো আহ কোবাল্ট, নিকেল, কপার তো থাকলো। আহ, এই যে কপার, সিলভার, গোল্ড, এইটাও মনে রাখবে। এই 29-এরটাও মনে রাখবে, কপার, সিলভার, গোল্ড। এই নিচে নিচে এগুলো মনে রাখবে, কপার, সিলভার, গোল্ড। ওকে, তো এগুলো একটু জাস্ট মনে রাখবে। এটা মনে রাখলেই কিন্তু তোমাদের এইগুলোই হয়ে যাবে। আর যেগুলো এতটা অব্দি বললাম, আর কিছু মনে এই টার্মের এই এই স্টার্টিংটা একটু মনে রাখতে পারো, কারণ এমনিতেই এই স্টার্টিংটা লাগবে। আমার ল্যান্থানাইট অ্যাক্টিনাইটের জন্য তার পজিশনটা একটু মনে রাখা উচিত। হ্যাঁ, ল্যান্থানাইট অ্যাক্টিনাইটের পজিশনটা। হ্যাঁ, তারপর ইট্রিয়াম এটাও করে নেবে। এই এই যতটা বললাম এইটুকুই করবে, যথেষ্ট। হ্যাঁ, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, এগুলো আমরা নিচে নিচে করি না, এটাও যদি পারো করে নেবে। হ্যাঁ, তবে এগুলো যেমন এরকম পরপর করছি এরকম না, এই কয়েকটা আমার নিচে নিচে লাগবে। ওকে, বাস চলো। এবারে এই আমার মৌলের ডাটা এতগুলো থাকলে এগুলো দিয়ে আমার, এবারে আমি এক একটা প্রশ্ন দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি উত্তরও দেয়া আছে। আর এইগুলোই রায়মার্টিনের প্রশ্নের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমি আর এই চ্যাপ্টারে রায়মার্টিনের আলাদা করে উত্তর দেবো না, এটাই যথেষ্ট।
তো এগুলোর মধ্যে আমি স্টার মার্কও করে দিয়েছি, তাহলে সেই স্টার মার্ক অনুযায়ী ধরে নাও এটা আমার একটা সাজেশন হয়ে যাচ্ছে। এবার 2 স্টার 3 স্টারটা অন করো স্টার, মানে এটা সাজেশন। এবার 1 স্টার গুলো, যেগুলো স্টার নেই, কিছু স্টার নেই আমি মনে করছি সেটাও ইম্পর্টেন্ট, তো সেটাও একটু করে নেব। চলো এবারে আমাদের, এবারে আমরা যে জিনিসটা জানবো, সন্ধিগত মৌল কাকে বলে। দেখো এই যে আমাদের, এদের আমরা ডি ব্লক মৌল এলিমেন্ট বলছি। এবারে ডি ব্লক এলিমেন্ট গুলোকে আমরা আরেকটা নামে ডাকি। ডি ব্লক এলিমেন্ট গুলোর কিছু মৌলকে আমরা সন্ধিগত মৌল। সব ডি ব্লক মৌল যে সন্ধিগত মৌল তা আহ বহিস্তর মানে যেসব মৌলের পরমাণুর আহ বহিস্তরে বলতে এটা একটু তোমাদের শব্দটা একটু নতুন লাগবে, যেসব পরমাণুর স্থায়ী জারস্থর তো আছে, আরেকটা যেটাকে বলবো কি গ্রাউন্ড স্টেট, যেটা বাংলায় কি বলবো, উম বহিস্তর, এটা বাংলায় বলে দিয়েছে। আর একটা শব্দ ভালো আছে, বহিস্তর। স্যার ভূমি স্তর বলা যাবে? হ্যাঁ, স্তর, ইয়েস ইয়েস ইয়েস, এটাই খুঁজছিলাম, ভূমিস্তর, গ্রাউন্ড স্টেট, ভূমিস্তর। এই বহিস্তর না বলে বলবো ভূমিস্তর। যেসব পরমাণুর ভূমিস্তর বা স্থায়ী জারণ স্তরে আংশিক পূর্ণ ডি উপকক্ষ থাকে। ডি উপকক্ষ যেন 10টা ইলেকট্রন থাকে, তো সেটা যেন আংশিক পূর্ণ থাকে, মানে D8 থেকে D9 হলে চলবে, ওকে, D10 হওয়া যাবে না। তো কোনটা, মানে যে কোনো একটা বা কথাটা আছে, আমরা আসবো এইটা দিয়ে কোশ্চেন করা। ভূমিস্তরেও একটা ডি আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকলে হবে, বা স্থায়ী জারণ অবস্থায়ও আংশিক পূর্ণ ডি অরবিটাল, যে কোনো একটা অবস্থাতে থাকলেই সে সন্ধিগত মৌল হিসেবে ট্রিট করা হবে, তাকে সন্ধিগত মৌল ধরা হবে। তো দেখা যাচ্ছে ডি ব্লক এলিমেন্ট গুলো সবগুলোই এই যে ধর্মটা মেনটেন করতে পারছে না। বিশেষ করে আমরা দেখবো যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, তারা ভূমিস্তরেও তাদের আংশিক পূর্ণ ডি অরবিটাল নেই, আর আহ, স্থায়ী জারণ অবস্থাতেও নেই। কিভাবে নেই আমরা দেখবো। আবার এখানে কপার, সিলভার, গোল্ড, এই তিনজন ভূমিস্তরে নেই, ভূমিস্তরে আংশিক পূর্ণ ডি অরবিটাল নেই, কিন্তু স্থায়ী জারণ অবস্থাতে আছে বলে এটা কিন্তু সন্ধিগত মৌল। আর বাকিগুলো সব অবস্থাতেই তাদের আংশিক পূর্ণ ডি অরবিটাল আছে। তো আমরা এই দুটো বিষয় নিয়ে আমরা পরে কোশ্চেনও পাবো, পরীক্ষাতে এসেছে। তারপর দেখো এই যে দেখো একবার সিম্পল টাইপের এখানে যেমন কোশ্চেন এসছে, দেখো ডি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি। আমরা পাবো সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, ডি তে যে যে যত নম্বর পর্যায়ে আছে, আমি আগের ইসে দেখালাম, যত নম্বর পর্যায়ে আছে সেই তত নম্বর পর্যায়ের, সেই তত নম্বর পর্যায়টা এস দিয়ে শুরু হবে। হ্যাঁ, এনএস প্রথমে কি হয়, NS1, NS2, হ্যাঁ, NS1, NS2, গ্রুপ 1 এলিমেন্ট, গ্রুপ 2 এলিমেন্ট। এবারে তারপরে যে সন্ধিগত, মানে 4 থেকে যে সন্ধিগত শুরু হচ্ছে, সেটা কিন্তু 4s ভর্তি হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু 3D1 থেকে 10 পর্যন্ত এই যে 10টা এলিমেন্ট হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। তার মানে তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, NS1 to 2। আমরা জানি যে ক্রোমিয়াম আর কপারের বেলায়, ক্রোমিয়াম আর কপারের বেলায় কি আংশিক পূর্ণ ডি অরবিটাল আর পরিপূর্ণ ডি অরবিটাল বেশি স্টেবল বলে আমরা এস থেকে একটা ইলেকট্রন নিয়ে তাকে স্টেবল তৈরি করার জন্য আমরা নিয়েছিলাম। সেই ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে NS1 হয়ে গিয়েছিল, তাই কারো 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 ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখবো NS1 থেকে 2। আর তার আগে, তারপরে এই কক্ষটা পূর্ণ পূর্ণ হয়ে যাবার পরে, এস কক্ষ পূর্ণ হয়ে যাবার পরে তার আগের এন এর আগের উপকক্ষের ডি অরবিটালে 1 থেকে 10টা ইলেকট্রন পরপর করে ঢুকবে। আমরা এমনিতেই যখন আমরা এই যে টেবিলটা দেখবো, এই টেবিলে কিন্তু আমরা এই ব্যাপারটা দেখতে পাবো, এরকম সবগুলোই, সব ডি অরবিটালেরই এই সাধারণ ইলেকট্রন বিন্যাস পাচ্ছি। এটা আমরা সেই পিরিয়ডিক টেবিল থেকে এগুলো করে আসছি। জাস্ট এটা একটা দেখো 18 সালে এরকম টাইপের কোশ্চেন, একটা 1 নম্বরের প্রশ্ন এসেছে। তারপরে দেখো এটা খুব, এটা জাস্ট আমি দিয়েছি, জাস্ট পড়বে যে সন্ধিগত মৌলগুলোর বৈশিষ্ট্য কি। একটু আমরা আগের এই চ্যাপ্টারতে পড়ে এলাম যে সন্ধিগত মৌলগুলো জটিল যৌগ তৈরি করে। এই যে দেখো সন্ধিগত মৌলগুলো জটিল যৌগ তৈরি করে, বর্ণযুক্ত হয়, বর্ণযুক্ত জটিল লবণ তৈরি করে, হ্যাঁ, বিভিন্ন কালারফুল সল্ট
তৈরি করে। বাস, আর বাকি এগুলো দু একটা দেখে নেবে। এবারে আমরা 4 নম্বর প্রশ্নে পাবো ওইটাই। দেখো, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি সন্ধিগত মৌলরূপে গণ্য করা হয় না কেন? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারিকে সন্ধিগত মৌল হিসেবে গণ্য করা হয় না। এরকম একটা, অ্যাকচুয়ালি দুটো তিনটে করে আসবে না, যে কোনো একটা করে আসবে। যাই হোক, সবগুলোই আমার একসাথে হয়ে যাচ্ছে। আমরা দেখবো জিঙ্কের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস, মানে তার যার ভূমি স্তরে গ্রাউন্ড স্টেটে তার ইলেকট্রন বিন্যাস কি 3d10 4s2। আর জিঙ্কের স্থায়ী জারণ অবস্থাটা কি জিঙ্ক 2+, জিঙ্ক 2+, সেটাই তার স্থায়ী জারণ অবস্থা। তাহলে স্থায়ী জারণ অবস্থাতে দুটো ইলেকট্রন চলে গেলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে দুটো ইলেকট্রন কোথা থেকে যাবে? এস অরবিটাল থেকে। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 3d9 3d10। অর্থাৎ আমি ভূমি স্তরেও কোনো আংশিক পূর্ণ ডি অরবিটাল পাচ্ছি না, দেখো ফুল ডি অরবিটাল ফুল হয়ে গেছে। আর জারণ স্তরেও ডি অরবিটাল ফুল হয়ে গেছে। তাহলে এটা সন্ধিগত মৌলের যে সংজ্ঞা আছে সেটা প্রকাশ হচ্ছে না, সেটা মেনটেন করতে পারছে না। তাই এটা সন্ধিগত ডি ডি ব্লক মৌল হলেও এদের আমরা সন্ধিগত মৌল বলবো না। একই রকম জিঙ্কের নিচে কি আছে? ক্যাডমিয়াম। এই জন্যই মুখস্থ করতে বললাম নিচে নিচে। তাহলে ক্যাডমিয়ামের জাস্ট এটা 3d10 ছিল, এটা 4d10 5s2, একই রকম। তাহলে দেখো, তাহলে এই কারণে এটা ইজি ব্যাপার পড়ে নেবে। তারপরে আসছি যে 5 নম্বর কোশ্চেন, কপার সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক ওই একই। দেখো, কপার সন্ধিগত মৌল, জিঙ্ক নয় কেন? কপারের দেখো এই ইলেকট্রন বিন্যাসটা আগে দেখে নি। ইলেকট্রন বিন্যাসটা কিন্তু মেন, স্যাররা দেখবে যে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করেছে। যে এখানে দেখবে যে কপারের এটা স্থায়ী জারণ অবস্থাতে কিন্তু ফাঁকা ডি অরবিটাল নেই, D10 হয়ে গেছে। কিন্তু কপার 2+ হচ্ছে কপারের একটা স্থায়ী জারণ অবস্থা। তা এই অবস্থায় কিন্তু 3d9 পাওয়া যাচ্ছে, অর্থাৎ আংশিক পূর্ণ ডি অরবিটাল পাওয়া যাচ্ছে। তাই যে কোনো একটা হলেই হবে, তাই এই জন্য কি এটা সন্ধিগত। আর আমরা এক্ষুনি জিঙ্কের ক্ষেত্রে দেখে এলাম কোনো ক্ষেত্রেই তার ডি অরবিটাল ফাঁকা পাওয়া যাচ্ছে না, তাই এটা সন্ধিগত মৌল নয়। চলো 6 নম্বর প্রশ্নে কি বলা আছে, ডি ব্লক মৌলগুলো সন্ধিগত মৌল বলা হয় কেন? হ্যাঁ, এটাও একটা। এই সন্ধিগত শব্দটার অর্থ কি? সন্ধি, সন্ধি মানে কি? বন্ধুত্ব করা। তো কোথা থেকে কার সঙ্গে কার বন্ধুত্ব করছে, সন্ধি করছে কে? যেমন আমরা ধরো নদীর একুল ও কুলের সন্ধি কে করে? একটা পুল, একটা ব্রিজ, নদীর একুল ও কুলের একটা কি তৈরি করে, ব্রিজ, একটা সন্ধি তৈরি করে। তেমনি এখানেও দেখা যাচ্ছে যে আমরা যদি পিরিয়ডিক টেবিলের সিচুয়েশনটা দেখি, এইটা আছে, এদিকে আছে এস ব্লক, এদিকে আছে পি ব্লক, ওকে, আর এই মাঝে কি আছে? ডি ব্লক। তাহলে এইটা এস ব্লক, এইটা পি ব্লক, আর এইটা কি? ডি ব্লক। এবারে দেখো, তাহলে এস ব্লক মৌল, অর্থাৎ যেটা ধাতুর, এতে সব সাধারণত কি থাকে? সব ধাতু। পি ব্লক কিছু ধাতু থাকলেও বেশিরভাগ কি? অধাতু। তাহলে ধাতু আর অধাতু বা এস ব্লক আর পি ব্লকের মধ্যখানে ডি ব্লক থেকে যেন দুটো ব্লককে একটা সন্ধি, দুটো ব্লকের মধ্যে একটা সন্ধি স্থাপন করছে। হ্যাঁ, সেই জন্য এটাকে সন্ধিগত শব্দটা এসেছে। ঠিক আছে, সন্ধিগত ওই কথাটা এসেছে। তারপরে দেখো 2025-এ এসেছিল এই প্রশ্নটা, হয়তো দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি এইগুলোর কোনো মানে 25 বলে এসেছে বলে এবারে মানে এটা কি এই রিলেটেড হয়তো একটু অন্যরকম করে চলে আসতে পারে। তাই কনসেপ্টটা বুঝে রাখলে কি হয়, ওই কনসেপ্টটা অন্য একটা টাইপের কোশ্চেনে লেগে যেতে পারে। তাই এটাও দেখে নেবে। আমি তাই বাদ দিই যে সন্ধিগত মৌলগুলো জটিল যৌগ গঠনের প্রবণতা খুব বেশি। হ্যাঁ, এটা করার দরকার নেই, একটু দেখে নেবেন। সন্ধিগত মৌলগুলো কিন্তু বেশি, কারণ কেন বেশি জটিল যৌগ তৈরি করে, বা ডি ব্লক মৌলগুলো কেন জটিল যৌগ তৈরি করে। ওকে, দেখো তার কারণ হচ্ছে যে ওই সন্ধিগত মৌলগুলোর যে যখন একটা জটিল যৌগ তৈরি করে, দেখো তার সঙ্গে অনেকগুলো লিগ্যান্ড এসে জুড়ে যায়, তাই তো? কেন্দ্রীয় পরমাণু, সন্ধিগত মৌলগুলোই কি এই যে জটিল যৌগ আছে তার কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় ধাতব পরমাণু রূপে কাজ করে। তাহলে অনেকগুলো লিগ্যান্ড যখন জুড়ে যাচ্ছে, তখন এইটা কিন্তু ডিপ এর এর অনেক প্রত্যেকে কোঅর্ডিনেট বন্ড করছে। ওকে, তাহলে অনেকগুলো ইলেকট্রন এই লিগ্যান্ড থেকে ইলেকট্রন নেওয়ার জন্য ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা অরবিটাল দরকার। ওকে, ফাঁকা অরবিটাল বা অনেকগুলো অরবিটাল বা বড় অরবিটাল, আকারে বড়, এরকম লাগবে। তাহলে কি ডি ব্লক সেক্ষেত্রে সেই বৈশিষ্ট্যটা পূরণ করছে। দেখো, সন্ধিগত মৌলের আয়নগুলির আকার ক্ষুদ্র হয়। হুম, আয়নগুলির আকার ক্ষুদ্র হয়, পাশাপাশি কি হয় না, এই আয়নগুলির উচ্চ তড়িৎ ধনাত্মক হয়।
মানে তারা কি ওই যে ইলেকট্রন তড়িৎ ধনাত্মক মানে কি, তাহলে লিগ্যান্ড থেকে ইলেকট্রন নিতে পারবে তারা। হুম? আর ধাতব আয়নগুলির যোজ্যতা কক্ষে একাধিক ফাঁকা ডি, এটা যেটা বলছে যে আবার ফাঁকা অরবিটালটা পাওয়া যাচ্ছে এখানে ডি এর, তো সেই জন্য আমাদের পাওয়া যায়। একটু জাস্ট দেখে নিবে, এটা চোখ, এটা দরকার নেই খুব একটা, একটু চোখ বুলিয়ে নেবে। তারপরে আছে দেখো যে সন্ধিগত মৌলের একাধিক জারণ স্তর প্রদর্শন করে কেন। এখানে ওই একই সেন্স দিয়ে যাবে যে সন্ধিগত মৌলগুলোর এনএস আর এন মাইনাস ডি এই উপকক্ষের মধ্যে একটা শক্তির পার্থক্য খুব কম থাকে। এ দেখবে আমাদের যে 4s আর 3d এদের মধ্যে শক্তির পার্থক্য কিন্তু কম। শক্তির পার্থক্য কম বলেই কিন্তু দেখা যাচ্ছে যে 4s ভরার পরে 4p না ভরে কিন্তু 3d ভরছে, কারণ 3d আর 4s এর যে শক্তি এনার্জি প্রায় কাছাকাছি সেম। ওকে, তারপরে 4p বরং আরো বেশি উচ্চ শক্তি স্তর। তাই এই 4s ভরার পরে তার যে 3d শক্তি স্তর 4s এর সঙ্গে ম্যাচ করে গেছে বলে বা কাছাকাছি আছে বলে দেখা যাচ্ছে যে 4s, আমি 3d সারিগুলোর কথা বলছি, 4s এর দুটো ইলেকট্রন ভরার পরে কিন্তু 4p না ভরে 3d1 থেকে এইখানেই 10টা ইলেকট্রন এখন পরপর ভর্তি হতে থাকবে। কারণ কি, 3d আর 4s এর মধ্যে শক্তির খুব একটা পার্থক্য নেই দুটো অরবিটালের শক্তির। এবারে দুটো অরবিটালের পার্থক্য নেই বলে তাহলে এখানে কি হচ্ছে, এনএস আর এন এই দুটো উপকক্ষের মধ্যে একটা অনেকগুলো আমরা ফাঁকা অরবিটাল বিভিন্ন ভাবে তৈরি করতে পারছি কম বলে, তাই সন্ধিগত মৌলের রাসায়নিক বন্ধন গঠনের সময় এনএস এবং n-1d এই দুই উপকক্ষের ইলেকট্রন ব্যবহার করতে পারে। তাহলে তারা যখন বিভিন্ন যৌগ তৈরি করবে তারা এন এরও ইলেকট্রন ব্যবহার করতে পারবে আর ডি এরও ইলেকট্রন ব্যবহার করতে পারবে। সাধারণত আমরা কি জানি, ধরো ধরো যখন কোনো একটা এলিমেন্ট অন্য কোনো একটা এলিমেন্টের সঙ্গে বন্ড করে, যুক্ত হয়, তার বাইরের কক্ষের ইলেকট্রন গুলোই পার্টিসিপেট করে, বাইরের কক্ষের ইলেকট্রন গুলোই তো পার্টিসিপেট করে। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু যে বাইরের কক্ষটা 4s তার ইলেকট্রন গুলো পার্টিসিপেট করবে তাই নয়, পাশাপাশি থ্রিডির যে 10টা ইলেকট্রন বা যার যটা ইলেকট্রন আছে, যাই হোক, থ্রিডির ইলেকট্রন গুলো এদের যেহেতু শক্তিটা কাছাকাছি, তাহলে 4s এর পাশাপাশি থ্রিডির ইলেকট্রন গুলোও তারা বন্ধনে অংশগ্রহণ করবে। যার ফলে কি, ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে বাইরের কক্ষে, মানে বাইরের কক্ষ হিসেবেও যেন এটাকে আমি ট্রিট করছি। তাহলে বাইরের কক্ষ শুধু 4s নয়, এখন বাইরের কক্ষ 4s আর 3d মিলিয়ে, তাই কি তাদের যোজ্যতাটা বেশি হবে বা যোজ্যতাটা ভেরিয়েবল হবে, একাধিক যোজ্যতা দেখা যাবে। এটাই দেখো, এটাই মেন হচ্ছে আমার বক্তব্য। এই যে এই প্রথম প্যারাটাই হচ্ছে মেন বক্তব্য। তারপরে আগেগুলো কথাগুলো একটু দেখে নেবে। সন্ধিগত মৌলে সাধারণত প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, এটাও বুঝতে পারবে। প্যারাম্যাগনেটিক মানে যারা পরাচুম্বকীয়, মানে কি যাদের বিজোড় ইলেকট্রন থাকবে। বলো বিজোড় ইলেকট্রন, বলো বিজোড় ইলেকট্রন সন্ধিগত মৌলগুলো এই যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি বাদে যখন 3d9, তাহলে এই 3d9 জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি বাদে ধরো 3d9, এই যে বা কপার এর ক্ষেত্রে বা বেশিরভাগ, মানে আমি একটা ছাড়া বেশিরভাগের ক্ষেত্রে তো আমি আংশিক পূর্ণ ডি অরবিটাল পাবো। তাহলে আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকলে একটা বা মানে কিছু না কিছু তো একটা বিজোড় ইলেকট্রন আমি পাবোই। হ্যাঁ, আমি যখন একটা D1 যখন আছে তখন একটা বিজোড় ইলেকট্রন, D2 যখন আছে দুটো বিজোড়, D3, D4, D5, D6 যখন দেখো চারটা বিজোড়, D7 যখন তিনটে, D8, D9, তার D9 পর্যন্ত দেখো একটা হলেও আমি বিজোড় ইলেকট্রন পাচ্ছি। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটাই বলছে, দেখো যে সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিয়েছে, দিয়ে বলছে সন্ধিগত মৌলের পরমাণু বা আয়নের n-d উপকক্ষে অযুগ্ম ইলেকট্রন থাকে অযুগ্ম ইলেকট্রন বেশিরভাগ মৌলের ক্ষেত্রে আছে, তাই আয়নগুলি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। সাধারণত সন্ধিগত মৌলের চুম্বক ধর্ম বরাবর ধর্ম বাম দিক থেকে ডান দিকে ক্রমশ বাড়ে এবং পরে ক্রমশ কমতে থাকে, মানে প্রথমে বাড়ে তারপরে কমে। এটার কারণটা বুঝতে পারবে যে ধরো D1 যখন, তখন কটা বিজোড় ইলেকট্রন, একটা। D2 যখন, তখন বিজোড় ইলেকট্রন কটা, দুটো। D3 যখন, তিনটে। D4 যখন,
4টা, D5 এ কি সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন। ওকে, তারপর ডি যখন 6 তখন কি একটা জোড় হয়ে যাচ্ছে না, তাই আবার কি বিজোড় ইলেকট্রন 4টে পাচ্ছি। D7 যখন, তখন পাচ্ছি বিজোড় ইলেকট্রন 3টে। D8 যখন, তখন পাচ্ছি বিজোড় ইলেকট্রন 2টো। D9 যখন, তখন দেখলাম বিজোড় ইলেকট্রন 1টা। তার মানে কি প্রথমে বাড়ছে, হ্যাঁ প্রথমে বাড়ছে, দেখো তারপরে আবার কমছে, তারপরে আবার কমছে। তাহলে এই কারণে আমি ওটাই বলছি যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান থেকে, এই যে এটা কি চুম্বক ধর্ম বৃদ্ধি পায় মানে কি বলতো, চুম্বক ভ্রামক বৃদ্ধি পায়। হ্যাঁ, ওই যে চুম্বক ভ্রামকের সূত্র আগের দিন বলে এলাম, n × n+2। ওকে, বিএম, বোর ম্যাগনেট। এই যে চুম্বক, পরাচুম্বকীয় ভ্রামক বা শুধু চুম্বক ভ্রামক, পরাচুম্বকীয় পরাচুম্বক যারা চুম্বকে পরিণত করা যায় তাদের পরাচুম্বক পদার্থ বলে, যাদের চুম্বক করা যায় না তারা ডায়া। ওকে, তাহলে যারা ডায়াম্যাগনেটিক তাদের কি বিজোড় ইলেকট্রন না থাকলে এখানে 0 হবে, চুম্বক ভ্রামকের মান 0 হবে। চলো, তারপর 10-এর প্রশ্নে কি বলছে দেখো, 10-এর প্রশ্নটা তো 24-এ এসেছে, না ওরা 24-এ নয়, সংসদ নমুনাতে আছে। এটা খুব একটা দেখো, এটা ইন্টারেস্টিংলি এটা স্টার, মানে আমি একটু রায়মার্টিন সহায়িকা বই বই ফলো করে করেছি, এখানে কোনো স্টার মার্ক নেই। হ্যাঁ, তার কারণটা এটা পুরো ওটা অ্যাবসার্ড কোশ্চেন। হ্যাঁ, অ্যাবসার্ড মানে কি একটু বুঝবে কিছুটা ব্যাপার, কিছুটা মানে এরকম কোশ্চেন, এটা 3 নাম্বারের একটা কোশ্চেন, 3 নাম্বারই দেওয়া আছে এটা। এরকম তো কোশ্চেন আসবে না তোমাদের, ওই ভেঙে ভেঙেই আসবে 3 নাম্বারের কোশ্চেন গুলো, মাস্ট এখানে 2 বা 1 1 1 করেও আসবে। ওকে, তো যাই হোক, নাম্বারের জন্য নয়, কোশ্চেনটাই তুমি বুঝলে এটা ঠিক, এটা এটা পর্যায় সারণীর প্রশ্ন হয়ে গেছে, বুঝতে পারলে, পর্যায় সারণীর প্রশ্ন। তো যাই হোক, এখানে বলছে যে প্রথম সারির মানে সন্ধিগত মৌলগুলো, প্রথম সারির সন্ধিগত মৌল মানে বলতে চাইছে যে 3D, 3D, প্রথম সারির সন্ধিগত মৌলগুলো প্রথম ও দ্বিতীয় আয়নীভবন এনথালপির মান অনিয়মিত হয় কেন। ওকে, অনিয়মিত বলতে মানে আমরা কি জানি, আয়নিক ভবন এনথালপি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে সন্ধি আয়নিক ভবন এনথালপি কি বৃদ্ধি পায়, কারণ তাদের আকার ছোট হচ্ছে। এইদিকে যত আকার ছোট হচ্ছে, স্মল হয়ে যাওয়ার কারণে বাইরের কক্ষ থেকে ওই নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের দূরত্বটা কি কমে যাচ্ছে, যার ফলে ইলেকট্রনের প্রতি এই যে বাইরের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বেড়ে যাচ্ছে। আর ইলেকট্রন এনথালপি মানে কি, একটা বাইরে থেকে যে এনার্জি দিলে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। এবারে বাইরে থেকে এদের যেহেতু এই ইলেকট্রনটার সঙ্গে নিউক্লিয়াসের একটা আকর্ষণ বল তৈরি হয়েছে, মানে আকর্ষণ বলের দ্বারাই সে এই কক্ষে আছে, তাহলে বাইরে তাকে নিয়ে যেতে গেলেই তাকে বাইরে থেকে শক্তি দিতে হবে, বাইরে থেকে শক্তি দিলেই এই আকর্ষণ বলটা ভেঙে গিয়ে এই ইলেকট্রনটা বেরিয়ে যাবে। তাহলে যে মিনিমাম এনার্জি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, সেই মিনিমাম এনার্জিটাকে বলা হচ্ছে কি আয়নীভবন এনথালপি। তাহলে যখন আমি ছোট হয়ে যাচ্ছে, পরমাণুটা বড় থেকে যখন পরপর ছোট হয়ে যাচ্ছে, তখন ছোট পরমাণুর ক্ষেত্রে দেখো ছোট হয়ে যাচ্ছে, আর এদিকে যত যাচ্ছি নিউক্লিয়াসের চার্জও বেড়ে যাচ্ছে, পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে এদিক থেকে ওদিকে যত যাচ্ছে। তাহলে এখানে কিন্তু নিউক্লিয়াসের চার্জ, পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াসের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাও বেড়ে যাচ্ছে, যার ফলে কি এই ইলেকট্রনটা বাইরে রিলিজ করতে গেলে তোমাকে আরো বেশি এনার্জি দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সেটা পি ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রে সেটা ঠিকঠাক আছে, কিন্তু পি ব্লকের ক্ষেত্রে সেটা ঠিকঠাক আছে, কিন্তু এর ক্ষেত্রে আবার ঠিক নেই। এদের ক্ষেত্রে অনিয়মিত, সেটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। অনিয়মিত হওয়ার কারণ যে এইখানের মেনটা একটু ব্যাপারটা বলবে, এই উদাহরণটা মেন একটু বলবে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো যে যখন সে এইটা হচ্ছে, মানে তার হওয়ার কথা কি, এইটা তার হওয়ার কথা 3d4 4s2, হয়ে গেছে, এটা ইলেকট্রন নিয়ে 3d5 হয়ে যাচ্ছে। তো এই সময় কি এই সিস্টেমটা যখন d5 হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব স্টেবল, এটা কিন্তু স্টেবল, তাহলে মানে এ আর বাইরে ইলেকট্রন দিতে চাইবে না, যেহেতু স্টেবল ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে, তাই কিন্তু সে আর ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে এর ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবো যে উচ্চ মানের হবে, প্রথম আয়ন এনথালপি কি ক্রোমিয়ামের ক্ষেত্রে উচ্চ মানের হবে। জিঙ্কের ক্ষেত্রেও দেখো, জিঙ্কের একবারে পরিপূর্ণ স্টেবল, তাহলে এই ক্ষেত্রেও উচ্চ মানের হবে। মাঝের গুলো দেখা যাবে একটু কম হবে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে হ্যাঁ এখানে দেখো কম নয়, সরি আমি এটা একটু ভুল বললাম,
মানে ওইটা কম হবে, মানে 3D, মানে দ্বিতীয়র ক্ষেত্রে এটা বেশি হবে। ক্রোমিয়ামের কিন্তু প্রথম আয়নাইজেশন এনথালপি বেশি হবে। কেন বলতো? ক্রোমিয়ামের এইটা আছে, ক্রোমিয়ামের এই ইলেকট্রন বিন্যাস আছে। ক্রোমিয়াম তাহলে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সহজেই সে ছেড়ে দিতে চাইবে, কারণ ছেড়ে দিলে ক্রোমিয়াম কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 3D5, যেটা কিনা স্টেবল ইলেকট্রন বিন্যাস। তাহলে তার সে এই 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 ইলেকট্রন বিন্যাস থেকে তাহলে তখন তার বাইরের কক্ষ কি হবে, এটা 3D, যেটা কিন্তু স্টেবল। তাই সে সহজে এই স্টেবল ইলেকট্রন বিন্যাসটা পেতে চাইবে বলে ক্রোমিয়াম সহজে ইলেকট্রন ছেড়ে দেবে। তাই ক্রোমিয়ামের ক্ষেত্রে মান কম হয়। হ্যাঁ, এবারে দেখা যাবে এখানে দ্বিতীয় আয়নাইজেশন এনথালপি, তাহলে এবারে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 2+ করাটা কিন্তু কষ্টকর। ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 2+, হ্যাঁ, তাতে দেখা যাবে প্রথম প্রথম আয়নাইজেশন এনথালপি কম, কিন্তু ক্রোমিয়ামের দ্বিতীয় আয়নাইজেশন এনথালপি আবার অনেক বেশি। সেই রকম কিছু অ্যাবনর্মাল এখানে ব্যাপার দেখা যাচ্ছে। আবার দেখি কপারেও আমরা এরকম ঘটনাটা দেখবো। কপারেও দেখবো যে কপার প্লাসটা সহজে তৈরি হয়ে যাবে, অর্থাৎ প্রথম আয়নাইজেশন এনথালপি কপারের বেশি হবে। আবার দ্বিতীয়র ক্ষেত্রে, কারণ কপার কি আছে, 3D10 4s1, এখানে 3D10 4s1, তার এখানে 4s1 চলে গেলে কি তার বাইরের কক্ষ 3D স্টেবল। তাহলে সেক্ষেত্রে এবার যখন কপার 2+ হয়ে যাবে, কপার 2+ থেকে আবার ইলেকট্রন ছাড়তে সে চাইবে না। হুম, এরকম কিছু ব্যাপার আছে। এই জিঙ্কের ব্যাপারটা বলবে। জিঙ্কের ব্যাপারে দেখো, জিঙ্ক প্রথম আয়নাইজেশন এনথালপি উচ্চ মানের, কারণ জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা একবারে স্টেবল হয়ে আছে, 4s2 3D10 পুরো ফুলফিল হয়ে আছে। এরকম উদাহরণ কিছু দিয়ে বলতে হবে। এই যে কপার দেখো, এই যে কপার প্লাস থেকে, কপার যখন প্লাস হয়ে গেছে, দেখো কপার প্লাস থেকে ইলেকট্রন অপসারণ খুব কষ্টসাধ্য। এরকম কিছু জাস্ট বলে দিয়েছি। দেখো এটা 25-এ এসেছে, সন্ধিগত মৌলের রঙিন আয়ন গঠনের প্রবণতা কেন? ওটাই, এটা এর উত্তরটা আমরা পরে, এই জন্যই না, আমি তো তোমরা এখন বুঝতে পারবে কেন আমি আগে 4টা পড়িয়ে নিয়েছি। এখানে আমার প্রচুর ইউনিট 4-এর অ্যাকচুয়ালি তোমাদের এটাও বোর্ড থেকেই করে দেওয়া উচিত, আগে 4 পড়ানো উচিত, তারপরে DA ব্লক পড়ানো। তো যাই হোক, এই যে রঙিন সন্ধি গঠনের কারণ কি না, দেখা যাচ্ছে যে সন্ধিগত মৌলগুলোর মধ্যে যে এই কথাটা বলতো, যে সন্ধিগত মৌল যৌগগুলো একটু দেখো, এই যে নোটের না, এইগুলো না আবার নিজে যদি একটু বুঝে না, একটু এই মানে এই মানে উত্তরের ভাষাগুলো একটু ফলো করার চেষ্টা করবে একটু। মানে তুমি যদি নিজে লিখতে যাও তাহলে কিন্তু দেখবে মূল কথাটাই লেখা হবে না। এই চ্যাপ্টারটার ক্ষেত্রে একটু একটু মুখস্থের উপর একটু জোর দিবে, একটু বুঝে গেলাম, হ্যাঁ, তারপরে একটু কিভাবে ভাষাটা ইউজ করা হয়েছে সেটা আমি এর ইংলিশ নোটটাও দিয়ে দেবো যারা ইংলিশে আসো। সন্ধিগত মৌল দ্বারা গঠিত যৌগ সমূহ এর হ্যাঁ দেখো, তাহলে কি বলছে না, সন্ধিগত মৌল দ্বারা গঠিত যৌগ বা আয়নগুলো জলীয় দ্রবণে কেলাসিত অবস্থায় তারা বর্ণ প্রদর্শন করে। এটা মেন কথা নয়। এই সমস্ত মৌলের উদ্ধৃত আয়নগুলিতে এই যে N-1D উপকক্ষে ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে। ওকে, ডি উপকক্ষের কক্ষগুলির শক্তির সামান্য পার্থক্য থাকায় যৌগগুলিতে দৃশ্যমান আলো সম্পূর্ণ আলো থেকে নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলোর রশ্মি শোষণের নিম্ন শক্তি থেকে, হ্যাঁ, এটা একটু এখানে ঠিক অতটা বলাটা ঠিক হয়নি। ব্যাপারটা বলতে হবে যে এখানে যে ওই বলতে হবে যে এই ডি অরবিটাল গুলোর মধ্যে যেহেতু মানে এই সমস্ত মৌলের উদ্ধৃত আয়নগুলো যে ক্যাটায়ন গুলো তৈরি করে, তাদের বাইরের পক্ষে কি N-1D, মানে 3D 4D 5D এরকম উপকক্ষে ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে। সে তো আমি বললাম যে ডি উপকক্ষে কক্ষগুলির মধ্যে শক্তির সামান্য পার্থক্য থাকায়, মানে যেহেতু এই যে ডি এর প্রত্যেকটা বলছে ডি উপকক্ষের মধ্যে শক্তির সামান্য কেন পার্থক্য, এটা তো পুরোটাই মানে পুরো একই আছে। অ্যাকচুয়ালি বলতে হবে যে এই যে ডি অরবিটাল গুলো, এখানে তুমি তো আর অত স্প্লিটিংটা বোঝানো সম্ভব না, তাহলে বলতে হবে যে এই যৌগগুলোর মধ্যে ডি অরবিটালটি বিভাজিত হয়ে যায়
কিভাবে বিভাজিত হয় বা বিভাজিত হয়ে কি নাম হয় সেটা এখানে আর বলা দরকার নেই। ডি অরবিটালটি এই 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 সন্ধিগত মৌল দ্বারা গঠিত যৌগগুলি মূলত জটিল যৌগ, এরকম বলে দিতে পারো যে সন্ধিগত মৌলগুলি দ্বারা গঠিত যৌগগুলি মূলত জটিল যৌগ, জটিল যৌগ উৎপন্ন করে সন্ধিগত মৌলগুলি। এই জটিল যৌগের মধ্যে যে লিগান্ডগুলি বা জটিল যৌগের মধ্যে যে লিগান্ডগুলি এবং জটিল যৌগের এই সন্ধিগত মৌলটি কেন্দ্রীয় পরমাণু রূপে থাকে, এবং সেই লিগান্ডগুলি এবং কেন্দ্রীয় পরমাণুটির মধ্যে যখন বন্ধন গঠন হয় তখন ডি অরবিটালের একটা বিভাজন ঘটে, যেটাকে আমরা ডি 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 অরবিটাল স্প্লিটিং ইংরেজিতে বলতে পারি, ডি অরবিটালের বিভাজন বলে। এবং এই ডি অরবিটালের বিভাজনের ফলে ডি অরবিটালের এই শক্তি নিম্ন শক্তি সম্পন্ন ডি কক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন ডি কক্ষে ইলেকট্রনের ট্রানজিশন ঘটে। মানে এই কথাটা তোমাকে খালি বলতে হবে, ইলেকট্রনের ট্রানজিশন ঘটে। একটা আমরা কালারের ব্যাপারটা ওখানে আমি বলবো, ওই পার্টটা আমার একটু বাকি আছে, এখানেও আমি সেটা বুঝিয়ে দিতে পারি। দেখো, কালারের বিষয়টা মানে এই যে কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারে কালারের বিষয়টা কিভাবে বোঝাতে হবে জানো তো তোমাদের, যে ধরো এই যে ডি যখন স্প্লিট হয়ে যাচ্ছে, ডি অরবিটাল যখন স্প্লিট হয়ে যাচ্ছে, তখন কি হবে যে এই ধরো আমি এটা এটা নাম দিয়ে দিলাম, এটার নাম আছে ধরো T2G, এটা আমি কোঅর্ডিনেশন নাম্বার 6 এর বেলায় বলছি। যে কোনো একটা দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে হবে, একটা আননোন কোশ্চেনের জন্য একটা যে কোনো একটা উদাহরণ দিয়ে বলে দেবে। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এই T2G থেকে এটাকেই বলা হচ্ছে ডিডি স্থানান্তর, ইলেকট্রনের স্থানান্তর, ইলেকট্রন ট্রানজিশন, ডিডি ইলেকট্রনের ট্রানজিশন। তখন আমি এটাকে বলতে পারি নিম্ন শক্তি সম্পন্ন ডি অরবিটাল, আর এটাকে উচ্চ শক্তি সম্পন্ন ডি অরবিটাল। তো এখানে যখন ইলেকট্রনের ট্রানজিশন ঘটে, ইলেকট্রনের ট্রানজিশনটা কখন ঘটবে, যখন একটা ধরো একটা পদার্থ, এটা জটিল যৌগ দ্বারা গঠিত সন্ধিগত মৌলকে কেন্দ্র করে তৈরি জটিল যৌগ দ্বারা গঠিত একটা স্যাম্পল। এই স্যাম্পলের চারপাশে পরিবেশে কি হচ্ছে, পরিবেশে তাপ আছে, চাপ আছে, পরিবেশে বিভিন্ন পদার্থের সঙ্গে এই পদার্থের কি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে আহ, এখানে এই এই পদার্থটার সঙ্গে একটা পরিবেশের ইন্টারাকশন যখন হচ্ছে, তখন সে কিন্তু পরিবেশ থেকে একটা শক্তি শোষণ করছে, বিভিন্ন ভাবে শক্তিটা শোষণ করছে। এই শক্তি শোষণ করার ফলে এই যে ডি অরবিটালের কি হচ্ছে, একটা ইলেকট্রন গুলোর ট্রানজিশন হয়ে যাচ্ছে। ধরো মনে করো এখানে ইলেকট্রন আছে তিনটে, এখানে ফাঁকা আছে, তখন কি হবে, একটা ইলেকট্রন ধরো ট্রানজিশন হয়ে সে এখানে চলে এলো। ওকে, তাহলে যেটাকেই বলছি ডিডি ট্রানজিশন। তাহলে এই ট্রানজিশনের জন্য তাহলে আমার বাইরে থেকে কি লাগবে, একটা এনার্জি লাগবে। ওকে, এবার এই এনার্জির একটা ওয়েভ লেন্থ আছে, প্রত্যেকটা এনার্জির তার একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থ থাকবে। এবার এই ওয়েভ লেন্থ নিশ্চয়ই একটা নির্দিষ্ট কালারের। ওকে, তাহলে একটা নির্দিষ্ট বর্ণের আলো এ শোষণ করবে বলতে গেলে, যখন মানে সে তার ডিডি ট্রানজিশন করার জন্য একটা একটা নির্দিষ্ট বর্ণের আলোকে শোষণ করবে। ওকে, এবার নির্দিষ্ট বর্ণের আলো শোষণ করলে এবারে এ কিন্তু এইখানে পাকাপাকি ভাবে থেকে যাবে না। মানে একটু চিন্তা করো, সবসময় যে সে এই শক্তিটা ধরে রাখতে পারবে, যেটা গ্রহণ করছে সেটা যে সে সবসময় ধরে রাখতে পারবে এই নয়, আবার এও কিন্তু যে শক্তিটা গ্রহণ করলো সে আবার ছেড়েও দিতে পারে। ওকে, এবার যতটা গ্রহণ করছে কি ততটা ছাড়বে, ততটা নাও ছাড়তে পারে, সে কিছুটা রেখে দিয়ে আবার পরে হয়তো ছাড়বে। মানে একসঙ্গে শক্তি তো সে প্যাকেট আকারে ছাড়ছে, এটা জিনিস জানো কোয়ান্টাম থিওরি, প্যাকেট আকারে ছাড়ছে। তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু মানে একটা নির্দিষ্ট জটিল যৌগ সে একটা নির্দিষ্ট তার এই ডিডি ট্রানজিশন করার জন্য, এখানে তো এইটা যে ডেল্টা জিরো বলছিলাম এটা তো নির্দিষ্ট, তাহলে এইখান থেকে এখানে আসার জন্য একটা মিনিমাম এনার্জি লাগবে। সেই মিনিমাম এনার্জি বেশি এনার্জি হলেও এখানে আসবে, তার একটা মিনিমাম এনার্জি লাগবে, তার জন্য একটা মিনিমাম এনার্জি লাগবে। সেটা ধরো একটা নির্দিষ্ট কালারের, ধরো আমি ধরে নিলাম সেটা নির্দিষ্ট, ধরো সেটা আমি ধরে নিলাম লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, এবং সেই তারই তারই করসপন্ডিং যে এনার্জিটা আছে সেই এনার্জিটা সে গ্রহণ করছে। এবারে দেখা যাচ্ছে সে যখন ওই এনার্জি গ্রহণ করে সে আবার যখন শক্তি আবার ছেড়ে দেবে, তখন সে আবার কি উত্তেজিত ইলেকট্রনটা আবার নিচে নেমে আসবে। তখন যখন নেমে আসবে তখন পদার্থটা কি করবে, একটা এনার্জি ছাড়বে।
তার এনার্জি বাইরে থেকে গ্রহণ করলো, আবার সে নিজে কি করলো, একটা এনার্জি ছেড়ে দিল, তরঙ্গ আকারে ছেড়ে দিল। এবারে সেই তরঙ্গটাও একটা নির্দিষ্ট কালারের হবে। হুম। এবার সেটাই আমাদের কি চোখে এসে পড়বে। এবার সেই জন্য তখন আমরা সেই পদার্থটাকে সেই কালারের দেখব। ওকে, একটা নির্দিষ্ট কালারের আলো শোষণ করছে, তারপরে আরেকটা অন্য কালারের আলো ছেড়ে দিচ্ছে। যে নির্দিষ্ট কালারের আলোটা ছেড়ে দিচ্ছে, সেই কালারের আলোটাই আমাদের তরঙ্গগুলো আমাদের চোখে এসে যখন পড়বে, তখন ওই পদার্থটাকে আমরা ওই কালারের দেখবো। তো এটাই দেখবে পরিপূরক বর্ণ বলে আমি আগের ক্লাসের আমার নোটে আছে, পরিপূরক বর্ণ। একটু মুখস্থ, বা যেটাকে কালার হুইল বলে। হ্যাঁ, এরকম কালার হুইল এরকম করেও আমি পড়তে পারি। লালের আহ লালের পরিপূরক কালার বোধহয় সবুজ, এরকম কিছু একটা আছে। হ্যাঁ, একটু এগুলো দেখবে, মানে লাল রঙের সে যদি শোষণ করে, তাহলে সবুজ রঙের পরিপূরক, মানে তার বর্ণ হবে সবুজ। হ্যাঁ, ওখানেও দেখবে কিছু উত্তরও লেখা আছে। এই মেকানিজমটা হচ্ছে এটাই। তাহলে কালার এখানে এই জন্য বলবো, তাহলে ডিডি যাদের স্থানান্তর ঘটে, তো তাদের কালার দেখবো। যাদের ডিডি ট্রানজিশন ঘটে না, দেখো এই রিলেটেড আমরা অনেক প্রশ্ন পাবো এর পরে পরে। তো সেখানে আমরা এই ব্যাপারগুলো নিয়ে বলবো। তাহলে সন্ধিগত প্রথম সারির দ্বিযোজী ধাতু আয়নের বলছি, সন্ধিগত মৌলের প্রথম সারির কোন দ্বিযোজী ধাতুর আয়নের পরাচুম্বকত্ব সর্বাধিক আচ্ছা, কোন মানে কার দ্বিযোজী, মানে দ্বিযোজী ধাতব আয়ন, মানে দ্বিযোজী মানে তার জনসংখ্যা কি 2। হ্যাঁ, ধরো N+N2+, দ্বিযোজী মানে একটা ধরো ধাতু N2+ অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় এরকম একটা আমাকে সন্ধিগত মৌল বলতে হয়, প্রথম সারি মানে 3D সারি। প্রথম সারি মানে ভাববে 3D সারি। সন্ধিগত মৌল তো 3D থেকে শুরু হচ্ছে, তাহলে সেটাকেই বলা হচ্ছে প্রথম সারি। তাহলে এই প্রথম সারির মৌল যার যোজ্যতা কিনা 2, এরকম একটা আয়নের পরাচুম্বক ধর্ম কার সর্বাধিক হবে? সেটা তো বুঝতে পারছো যে যার 3D5 হবে। 3D5 কার হবে? সেটা দেখো ম্যাঙ্গানিজের দিকে। ম্যাঙ্গানিজ এমনিতেই কি হয়ে আছে, ম্যাঙ্গানিজ হয়ে আছে 3D5। ম্যাঙ্গানিজ 25 নম্বরে আছে, মানে 3D5 আর 4s2। ম্যাঙ্গানিজ 25 নম্বরে আছে। তাহলে ম্যাঙ্গানিজ 2+ যখন 4s থেকে দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে 3D কি 5। এবার 3D5 মানে তার আমরা পেয়ে যাব, তার 5টা বিজোড় ইলেকট্রন পেয়ে যাবো। একটু এঁকে দেখিয়ে দেবে দরকার হয়। হ্যাঁ, ম্যাঙ্গানিজ 2+ লিখে এইখানে 5টা বিজোড় ইলেকট্রন একটু এঁকে দেবে, বাস। কপার প্লাস আয়ন কপার 2+ আয়নের ন্যায় রঙিন লবণ করে না কেন? কপার প্লাস, এখানেও দেখো এই উত্তর ওই সেন্স দিয়ে পাবো। কপার 2+ আয়নের ন্যায় রঙিন আয়ন গঠন করে না। মানে কিউ+ আয়ন গুলো সাদা হয়। হ্যাঁ, কিউ+ আয়ন গুলো সাদা হয়, কিন্তু কপার 2+ আয়ন গুলো রঙিন হয়। তার কারণটা আমরা এক্ষুনি বুঝতে পারবো। দেখো, কপার প্লাস যখন আছে, তাদের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস হবে 3D9। আমরা যদি কপারের দেখি, কপারের ইলেকট্রন বিন্যাস আগে গ্রাউন্ড স্টেটটার করে নাও। হয়তো তুমি কপার প্লাস কপার 2+ বুঝতে আগে কপারের দেখে নাও, বা এখানে করেও দিতে পারো। সেটা কি, আর এটা দিয়ে করতে পারো, এরকম আর্গন দেখিয়ে করতে পারো, বা একবারে ডাইরেক্টলি আর্গন দেখিয়ে করা, মানে 18 পর্যন্ত আর্গন। এবারে 3D, আগে কিন্তু আমি বলছি আগে 3D করো, মানে 4s এরকম লিখবে 3D। 4s-টা লিখে নাও, তারপরে পূর্ণ করবে পরে। এবার 18 পর্যন্ত হয়ে গেল, তাহলে এটা 20 হয়ে গেল। তারপরে কপার কত আছে? 29। কিন্তু এইখানে ওই যে ব্যতিক্রমটা হবে বলেছিলাম, কি এটা এস, এটা 4s2 আর 3D9 হওয়ার কথা, কিন্তু যেহেতু 9টা আরেকটা ইলেকট্রন গ্রহণ করলে 3D10 হয়ে যায়, মানে ফুলফিল ইলেকট্রন বিন্যাস লাভ হয়ে যায়, তাই সে একটা ইলেকট্রন লাভ করে নেয়। তাহলে ইলেকট্রন বিন্যাসটা তার এইটা। ওকে, এবারে কপার প্লাস যখন, তখন কি হবে? দেখো, কপার প্লাস যখন সে একটা ইলেকট্রন এখান থেকে যাবে, কপার প্লাস যখন, তখন তার ইলেকট্রন বিন্যাস কি হবে? তার ইলেকট্রন বিন্যাস হবে, কপার প্লাসের হবে 3D10, অর্থাৎ পুরো ডি অরবিটাল ফুলফিল হয়ে গেছে। তাহলে ট্রানজিশনটা হবে কি করে? স্থানান্তর হবে না। কপার 2+ এর ক্ষেত্রে কি হবে? কপার 2+ এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন চলে গেলে কি হবে? 3D9 হয়ে যাবে। এবার 3D9 এর কিন্তু ট্রানজিশন সম্ভব, এর কিন্তু সম্ভব নয়। এখন কি হচ্ছে ব্যাপারটা? আমি বলছি ধরো ডিডি এরকম স্প্লিট হয়ে গেল, সেটা যে হোক, টেট্রাহাইড্রাল হলেও 3D9 এর ক্ষেত্রে স্প্লিট মানে ওই আমরা টেট্রাহাইড্রালের ক্ষেত্রে কি, মানে অক্টাহাইড্রালের ক্ষেত্রে স্প্লিটটা এরকম হয়ে যায়, উপরে দুটো নিচে তিনটে।
আর টেট্রাহাইড্রালের ক্ষেত্রে কি উপরে 3টে, আগের ক্লাস দেখবে, যারা দেখোনি দেখবে। তাহলে এইটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও দেখো 3D আমি 9 করছি, আর এর ক্ষেত্রেও 3D 9 করছি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো 3D 9 যখন ভর্তি করছি, তখন আমরা দেখবো যে একটা হলেও খালি আছে, আর এখানেও দেখবো মোটামুটি একটা খালি পাবো। ওকে, একটা খালি পাবো, একটা খালি পেলেই কি, তাহলে সেখানে কি ট্রানজিশন হতে পারে, এইখানে এই খালি জায়গাটায় আরেকটা ইলেকট্রন আসতে পারে। এই এখনো তো দুটো, একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, তাহলে এখানে এখনো ইলেকট্রন ট্রানজিশন হওয়া সম্ভব, 3D 9 এর ক্ষেত্রে ট্রানজিশন হওয়া সম্ভব। কিন্তু 3D যখন 10 হবে তখন তো পুরো ভর্তি হয়ে গেল, তাহলে তো আর কোনো ডিডি ট্রানজিশন হবে না। ডিডি ট্রানজিশন হবে মানে বাইরে থেকে সে কোনো এনার্জি শোষণ করবে না, তার মানে কোনো এনার্জি সে রিলিজের ব্যাপার আসবে না। অর্থাৎ ডিডি ট্রানজিশন না হলে সে কিন্তু রঙিন হবে না, অর্থাৎ সাদা, সাধারণত তারা কি হয়, সাদা কালারের হয়। ওকে, তাহলে এই ব্যাপারটাই বলতে হবে। দেখো এই সেন্স দিয়ে অনেক দেখবে প্রশ্ন, খালি ওই দেখতে হবে, দেখাতে হবে কার ডি অরবিটাল খালি আছে কি নেই, হ্যাঁ, কারো আছে কার নেই, সেটা আমাকে দেখাতে হবে। চলো, তারপরে আমাদের 14 নম্বরের প্রশ্ন। দেখো বলছে TiCl2 পরাচুম্বকীয় কিন্তু TiI2 অপরাচুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক কেন? একবারে ইজি প্রশ্ন। দেখো TiCl2 এর মধ্যে টিআই কি আছে, সিএল কি, সিএল তো মাইনাস, তাহলে দুটো মাইনাস, তাহলে টিআই নিশ্চয়ই কি আছে, 2+। ওকে, তাহলে এখানে TiO2, ও কি হয় সাধারণত, O2- হয়, তাহলে দুটো O2 আছে, O2 আছে মানে কি দুটো O2-, অর্থাৎ 4টা নেগেটিভ। তাহলে এখানে আছে টিআই কি 4+। তাহলে এটা আছে, মানে টাইটেনিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে, Ti 4+, কিন্তু টাইটেনিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি আছে, Ti 4+। তাহলে দেখো এখানে TiCl3 Ti 2+, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি পাচ্ছি, এটা 3D2, হ্যাঁ 3D2 4s0, অর্থাৎ আমরা বিজোড় ইলেকট্রন পাচ্ছি, এখানে বিজোড় ইলেকট্রন দুটো পাচ্ছি। আর যখন 4 হয়ে যাচ্ছে, 4+, Ti 4+, আচ্ছা এটা একটু ভুল করা হয়ে গেছে, Ti 2+ দেওয়া হয়ে গেছে, জারণ স্তর 4 দেখিয়েছি, এটা আমি ঠিক করে নেবে, বা আমি একটু আবার স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক করে নেবে, এটা নিজেরাও বুঝতে পারছো। টিআই জারণ স্তর 4, তাহলে এটা কি হবে 4+, এটা আমি দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে, তাহলে কি হবে, বা আমি আবার ওটাকে করে আবার শেয়ার করে দেবো। না, আমার ওইটা এডিট হয়ে গেছে, তারপরে যাবে না। তাহলে বাস, এখানে তাহলে বিজোড় ইলেকট্রন আর পাওয়াই যাচ্ছে না, দেখো পুরো তো ইলেকট্রন বিন্যাসে কোনো ইলেকট্রনই নেই, কোনো বিজোড় ইলেকট্রন নেই, সব জিরো হয়ে গেছে। জলীয় দ্রবণে কপার, এইটা হ্যাঁ, এইটা দেখো, এইটা একটু দুরকম ভাবে বলতে পারি, একটু কঠিন ভাবে এক্সপ্লেন করতে পারি, একটু জটিল ভাবে করতে পারি, যার যেটা নিতে পারো। তবে কিছু ব্যাপারটা খুব একটা কঠিন নয়, এই কঠিন এক্সপ্লেনেশনটাও একটু কঠিন নয়, একটু বুঝলে বুঝতে পেরে যাবো। দেখো বলছে জলীয় দ্রবণে কপার প্লাস আয়ন স্থায়ী নয়, কেন ব্যাখ্যা করো। হ্যাঁ, স্থায়ী নয়, কপার 2+ আয়ন জলীয় দ্রবণে স্থায়ী নয়, কপার 2+টা অ্যাকচুয়ালি জলীয় দ্রবণে কপার 2+ হয়ে যাবে, মানে কপার 2+টা হচ্ছে স্থায়ী জারণ অবস্থা। তার কারণটা কি, মানে এটার কোশ্চেন, অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু হতে পারে যে, দেখো যে কপার প্লাস, এই 1 মানে কি কপার+1, হ্যাঁ কপার প্লাস আছে আর কি, যৌগ দ্রবণে অস্থায়ী কেন, জলীয় দ্রবণে অস্থায়ী মানে কি, মানে কপার প্লাস দিয়ে যে জলীয় যৌগ সে অস্থায়ী জলীয় দ্রবণে। বলছে কপার+ অপেক্ষা কপার 2+ কেন স্থায়ী, ওই একই প্রশ্ন। এই যে কিউপ্রাস ক্লোরাইড আর এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, এটা কিউপ্রিক ক্লোরাইড, এর মধ্যে কোনটা বেশি স্থায়ী, কেন এইটা বেশি স্থায়ী, এটা কেন, এটা কম স্থায়ী কেন, এই এতগুলো রকমের প্রশ্নের উত্তর দিতে পারবে। ওকে, তাই এই প্রশ্নটা কিন্তু 3 স্টার আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নটা কি আছে, না এর উত্তর আমি কি করব, আমি বলবো যে কপার+ এর প্রথমে একটা ইলেকট্রন বিন্যাস দেখাবো। কপার+ এর, আচ্ছা এটা এভাবে করছে, এখানে ওই একটু কঠিন এক্সপ্লেনেশনটা প্রথমে দিয়েছে। দেখো যে বলছে জলীয় দ্রবণে কপার আয়ন স্থায়ী নয়, কারণ কপারের যে বিজারণ বিভবের মান, হ্যাঁ, মানে আমরা যে কপার+ থেকে কপার, কপার+থেকে কপার, আর কপার 2+ থেকে কপার+, এই যে দুটো অবস্থা, মানে আমি এক করে দেখাচ্ছি। ধরো আমি কপার
টু প্লাস নিচ্ছি, কপার টু প্লাস থেকে কপার হচ্ছে, তারপরে কপার কপার প্লাস হচ্ছে, তারপর হচ্ছে কপার। তাহলে বলা হচ্ছে এইখানে যে কপার টু প্লাস থেকে কপার, কপার প্লাস, এর যে এর যে বিজারণ বিভবটা, সেটাকে আমরা কি লিখবো? E0 কপার টু প্লাস থেকে কপার। ওকে, এবার কপার প্লাস থেকে কপার এর বিজারণ বিভবটা আমরা লিখছি কপার, কপার প্লাস থেকে কপার, কপার প্লাস এ কপার। তাহলে বলা হচ্ছে যে কপার প্লাস থেকে কপারের এর যে বিজারণ বিভবের মান কপার টু প্লাস থেকে কপারের বিজারণ মান অপেক্ষা বেশি হয়। হ্যাঁ, কপার প্লাস আয়ন ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার মাধ্যমে কপার টু প্লাস আয়নে পরিণত হয়। এটা টেকনিক্যালি প্রশ্ন। তাহলে ব্যাপারটা কি বলছে? বেশি, আচ্ছা এইটার মানটা বেশি। হ্যাঁ, কপার প্লাস থেকে কপারের মান, বিজারণ বিভবের মান কপার টু প্লাস থেকে কপারের মান অপেক্ষা বেশি, এইটার মানটা বেশি। এটার মানটা বেশি হবে, এর মানটা বেশি হবে। তাহলে এর মানটা বেশি হলে কি হবে? তাহলে সব সময় কপার প্লাস কি করবে? এটা হয়ে যাবে, কপারে হয়ে যাবে। বিজারণ বিভব বেশি মানে কি? এটাই বেশি বিজারিত হতে চাইবে। হুম যার ফলে কি কপার প্লাস ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার মাধ্যমে কপার টু প্লাস এবং কপারে পরিণত হবে। তাহলে কপার প্লাস কপারে পরিণত হবে, কারণ এটার এই বিজারণ বিভব অপেক্ষা এই বিজারণ বিভব বেশি, তাহলে এইটাই আগে বেশি বিজারিত হতে চাইবে। আবার কি কপার টু প্লাস থেকে কপার টু প্লাসও হতে চাইবে, কারণ যেহেতু আমি এর বিজারণ বিভবটা বেশি, এটা যখন বিজারিত হবে এ কি তখন জারিত হবে। তো জারিত হওয়া মানে কি? কপার প্লাস থেকে কপার টু প্লাস। ধরো আমি কপার প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে, ওকে, আবার কপার টু প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে, এবারে কপার প্লাস হচ্ছে। এবারে এই দুটো বিজারণ বিক্রিয়ার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, এর যেহেতু বিজারণ বিভবের মান বেশি, এই কপার প্লাস, দেখো এই যে বিজারণ বিভবের মানটা বেশি, তাহলে কি এইটাই বিজারণ বিক্রিয়া হবে আর এইটা বরং জারণ হবে। তখন এই দুটো যখন একই রিয়াকশনে আমি জারক আর বিজারক রূপে ব্যবহার করব, তাহলে এ যখন জারণ হয়ে গেল, তাহলে এই বিক্রিয়াটার কি? বিজারণ হবে। এই বিক্রিয়ার যখন জারণ হয়ে গেল, বিজারণ হয়ে গেল, এর বিজারণ বিভব যেহেতু বেশি, এই বিক্রিয়াটার কি হয়ে গেল? বিজারণ হয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটার কি? জারণ হবে। এর বিক্রিয়ার জারণ হবে মানে কি? তখন উল্টো করে লিখবো, অর্থাৎ কপার প্লাস থেকে কপার টু প্লাস। ওকে, তার মানে কি কপার প্লাসটা কপার টু প্লাসে গিয়ে স্থায়ী হচ্ছে, বা কপার অবস্থা তো স্থায়ী হবে, কপার তো গ্রাউন্ড স্টেটে, সে তো একটা ভূমিস্তরে স্থায়ী হবে। কিন্তু আমরা তো মোটামুটি আমরা কপার জলীয় দ্রবণে কপার প্লাসটা তো কোনো মতেই স্থায়ী হবে না, সে হয় কপার হয়ে যাবে, না হলে কপার টু প্লাস হয়ে যাবে। কপার প্লাস অবস্থায় সে স্থায়ী হতে পারছে না। ব্যাখ্যাটা আমরা যে গতানুগতিক যেগুলো পড়ছি, 2 নম্বরের জন্য এটা যথেষ্ট। হ্যাঁ, একটু এখানে টেবিল করে দেখিয়ে দেবে, একটু করে দেখিয়ে দেবে, করে দেখো এই উত্তরটা বোঝাটা সহজ। একটু এটা এটা ওটা একটু অন্য অন্য চ্যাপ্টারের কনসেপ্ট লাগিয়ে ওটা ব্যাপারটা বলা হচ্ছে। আমার এইটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য ভালো। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি যে যেটা নিতে পারবে। কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস এইটা। ওকে, তাহলে আমরা দেখতে পাবো যে কপার প্লাসের 3D উপকক্ষটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এই বিন্যাস খুব স্থায়ী। কপার প্লাসের ক্ষেত্রে দেখবো যে যখন সে একটা ইলেকট্রন চলে যাবে, দেখো এইটা শুধু কি, এই যে কপার প্লাসের ক্ষেত্রে 3D 4s থেকে 4s1 ছিল, কপারের ইলেকট্রন বিন্যাস কি ছিল? আর্গন 3D10 আর 4s1। তাহলে যখন এই কপার প্লাস হয়ে যাবে তখন কি 3D আর্গন শুধু 3D10 থাকবে আর 4s0 দেখাতে পারি। তাহলে অর্থাৎ তার বাইরের কক্ষটা এখন স্টেবল হয়ে গেছে। এই দেখো এটা আংশিক পূর্ণ ছিল, এখন বাইরের কক্ষ হিসেবে কাকে ধরবো? 3D কে। বাইরের কক্ষটাকে একবারে মানে পরিপূর্ণ উপকক্ষ আমরা পেয়ে গেছি, পূর্ণ উপকক্ষ পেয়ে গেছি, যেটা কিনা স্থায়ী। ফলে কি কপার প্লাস আয়ন এর স্থায়িত্বতা বেশি হওয়া উচিত, তো এটাই হওয়া উচিত। ওকে, এটা হওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কপার প্লাস অপেক্ষা জলীয় দ্রবণে কপার প্লাস এর স্থায়িত্বতা বেশি। এর কারণ হলো জলীয় দ্রবণে কপার টু প্লাস
হাইড্রেশন এনথালপির মান যতটা বেশি হয় তা কপারের দ্বিতীয় আয়নীয় ভবনের এনথালপিকে ছাড়িয়ে যায়। ওকে, মানে কি ধরো কপার 2+ থেকে, মানে কপার প্লাসটা কখন তৈরি হবে, মানে কপার প্লাস থেকে কপার 2+টা কখন তৈরি হবে, তার দ্বিতীয় আয়নাইজেশন, এই জন্য ওইখানে 2টা দিয়েছিল, 2টা ঠিকই ছিল। দ্বিতীয় আয়নাইজেশন, IE2 মানে দ্বিতীয় আয়নাইজেশন। তাহলে দ্বিতীয় আয়নাইজেশনের যে এনার্জিটা লাগছে, সেই এনার্জিটাকে যখন এই কপার 2+ হাইড্রেটেড হচ্ছে, যখন জলীয় মাধ্যমে যখন কপার 2+টা দ্রবীভূত হচ্ছে, তখন যে এনার্জিটা ছাড়বে সেই এনার্জিটা এতটাই বেশি হবে যে এই একটা ইলেকট্রন ছাড়ার জন্য, এই কপার+ থেকে আবার একটা ইলেকট্রন ছাড়ার জন্য যে এনার্জিটা লাগবে তার থেকে এই এনার্জিটা অনেক বেশি। তার মানে কি সে আহ, এই এনার্জিটা বেশি, মানে কি সে এটাই হয়ে যেতে চাইবে। মানে ধরো যদি সে কপার 2+ হয়ে যায়, কপার+ থেকে কপার 2+ হয়ে যায়, সে অনেকটা এনার্জি ছেড়ে দিয়ে কি সে অনেকটা স্টেবল স্টেবল মানে তার জলীয় দ্রবণে সে স্টেবিলিটি লাভ করবে। ওকে, তাই কি সে এনার্জিটা ছেড়ে দেবে, মানে সে তাহলে এটাই হতে চাইবে, যেহেতু তার হাইড্রেশন এনথালপিটা অনেকটা বেশি। কপার 2+ যখন কপার+ থেকে কপার 2+ হয়ে যাবে, তখন তার হাইড্রেশন এনথালপির মান এতটা বেশি হবে যেটা কিনা তার দ্বিতীয় আয়নেশন এনথালপির থেকে বেশি, দ্বিতীয় আয়নীয় যে এনথালপির থেকে তার বেশি মান সেটা। তার মানে সে কি, মানে এইটা যদি হয় তাহলে সে আর মানে এই অবস্থায় সে বেশি স্টেবিলিটি লাভ করবে, বেশি এনার্জি। আর হাইড্রেশন এনথালপি মানে কি বলতো, যে একটা জলে দ্রবীভূত হলে, একটা পদার্থ জলে দ্রবীভূত হলে সে কিছুটা এনার্জি রিলিজ করে, ওই এনার্জিটাকে বলা হচ্ছে, মানে কি সে জলে কি দ্রবীভূত হয়ে, দ্রবীভূত হলো কেন, সে জলের সঙ্গে হাইড্রোজেন যখন বন্ড হচ্ছে, তাহলে সে বন্ড করে সে কি করছে, স্টেবিলিটি লাভ করছে জলের সঙ্গে। তার ফলে কি তার সেই যৌগটা জলীয় দ্রবণে একটা স্টেবিলিটি পাচ্ছে বলেই সে জলে কিন্তু দ্রবীভূত হবে। তার ফলে কি দেখবে অনেক কিছু পদার্থ, আমরা যখন জলটা গরম হয়ে উঠছে, একটা পদার্থকে দিলে বেশিরভাগ এক্সোথার্মিক রিয়াকশন ঘটে। তাহলে সেক্ষেত্রে দেখবো যে ওই যে যে এনার্জিটা ছেড়ে দিচ্ছে, সেই এনার্জিটা হাইড্রেশন এনার্জি বলা হচ্ছে। এটা হাইড্রেশন এনথালপি, এটা হাইড্রোজেন নয়, হাইড্রেশন এনথালপি হচ্ছে। এটাও আমি কারেকশন করে দেবো। তাহলে সে কি হবে, তাই তাই কি কপার+টা কপার 2+ হতে চাইবে, কারণ সে বেশি এনার্জি সেক্ষেত্রে ছাড়তে পারবে বলে, অর্থাৎ বেশি স্টেবল লাভ করতে পারবে বলে। বুঝতে পারলে, এগুলো এমনি ওপর ওপর দিয়ে চলে গেছে, ভেতরের ব্যাপারটা কিন্তু ব্যাপারটা বুঝে নেওয়া উচিত। এই কথাটা লিখে দাও, ঠিক হয়ে গেছে, ওকে। এটার জন্যই হয়তো নাম্বার পেয়ে যাবে, মানে হয়তো না এখান থেকে নাম্বার দিয়ে দেবে, কিন্তু ওই যে দুটোকে কম্পেয়ার করে বুঝে নিতে হবে। এই যে এটাই তো মেন শব্দ, এটাই তো আমার এই দুটো লাইনই এই মেন উত্তরটা মেন করছে। আর আমরা এটাও ভালো, এই ব্যাপারটাও ভালো বলছে এটাও। এটাকে আমি একটু দেখছি, এই প্রশ্নটার জন্য আমি একটা আলাদা এই করে বলে দিচ্ছি। আচ্ছা চল, তারপরে চলো এইগুলো একটু দেখে নেবে। বর্ণ মানে বর্ণহীন হয়ে গেছে, মানে মানে এটা কি হবে, রঙিন, রঙিন, হ্যাঁ রঙিন হয়। যে এটার মধ্যে কোনটা রঙিন হয়, মানে এই যে আয়নগুলো আছে এদের মধ্যে কোন আয়নগুলো রঙিন হয়, কোন আয়নগুলো রঙিন হয় আমাকে বলতে হবে। তাহলে দেখো, তাহলে এই রঙিন কে কে হয় সেটা কিন্তু আমি ওটাই দিয়ে বলবো আমি। আর এগুলো টেনে দিচ্ছি, কি দিয়ে বলবো না, তুমি প্রত্যেকের ডি অরবিটাল আঁকবে, ডি অরবিটাল এঁকে কার খালি আছে কার খালি নেই সেটার উপরেই কে রঙিন হবে কে হবে না সেটা বলবে। এখানেও দেখো কপার আয়রন 2+ আর আয়রন 3+ এর মধ্যে কোনটা স্থায়ী হবে, দেখো একবারে এগুলো ইলেকট্রন বিন্যাস করেই সমস্ত উত্তর চলে আসবে। আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস এইটা, যেটা কিনা স্টেবল নয়, 3d6 আছে। আর আয়রন 3+ এ দেখো 3d5 আছে, এটা হাফ ফিল। তাহলে কি আয়রন 3+টাই বেশি স্টেবল। কপারের ডি স্তর পূর্ণ থাকা সত্ত্বেও একে সন্ধিগত মৌল বলে হয়। এই ওই একই প্রশ্ন, সেইটা এটা আগে থাকবে। সন্ধিগত, এটা ঠিক করে নেবে, সন্ধিগত। নোটটা একটু পরে দিলেই ঠিক হতো তোমাদের, অনেকগুলো জায়গায়। তো এটা দেখে নেবে, ওই একই তো, এর উত্তর তো আমরা করে আসছি আগে। তারপরে আছে কোন ধাতু সর্বোচ্চ জারণ স্তর কেবলমাত্র অক্সাইড ফ্লোরাইডে থাকে কেন। দেখো অক্সাইড ফ্লোরাইডের কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ইলেকট্রোনেগেটিভ বেশি হলে কি, তাহলে ধাতু থেকে তাদের ইলেকট্রন নেওয়ার পরিমাণ বেড়ে যাবে। ফলে কি ইলেকট্রন যত নেবে
তত ধাতুর ইলেকট্রন যত চলে যাবে তখন তো তার জারণ স্তরটা আরো তত বেশি হবে। সেটাই জাস্ট। এরা ক্ষুদ্র, একের হয় তড়িৎ ঋণাত্মক বেশি হয়, ধাতুটিকে সর্বোচ্চ জারণ স্তরে নিয়ে যেতে পারে। ওকে, তারপরে কি কপার প্লাস আয়ন 3D 10 ইলেকট্রন বিন্যাস যুক্ত হওয়া সত্ত্বেও কপার প্লাস কি দেখো, কপার প্লাস বলছে 3D 10 হওয়া সত্ত্বেও কপার আমরা একটু আগে যেমন পড়ে এলাম না, কপার প্লাস রঙিন নয়, কপার 2 প্লাস রঙিন। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে যে কিউব প্লাস অক্সাইডের মধ্যে অক্সাইডটা কিন্তু লাল বর্ণের, কারণ এটা তোমার মনে পড়ে তোমাদের ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণের ক্ষেত্রে কি হয়, ফেলিং দ্রবণের ক্ষেত্রে ফেলিং এর সংকেত কি, এইটা আমরা এটা দিয়েও বলতে পারি, বা ফেলিং এর সংকেত কি, এটা আমরা এরকম লিখি কপার 2 প্লাস 2 কপার 2 প্লাস 5 OH, এটা ফেলিং দ্রবণ হিসেবে লিখি। দেখো সেই এটা ফেলিং দ্রবণ, তো এই দ্রবণটা দিলে অ্যাসিড মানে অ্যালডিহাইড কি হবে, জারিত হবে। সঙ্গে সঙ্গে এইটার কি কপার 2 প্লাসটা মানে এই বা কিউপ্রিক অক্সাইডটা কিউব প্লাস অক্সাইড হবে, যেটা কিনা লাল রঙের পদক্ষেপ। দেখো এখানে কিউব প্লাসের মধ্যে কপার কিন্তু 2 প্লাস আকারে আছে। তাহলে দেখো এক্ষুনি আমরা বলে এলাম কপার প্লাস রঙিন নয়, অথচ কিউব প্লাস অক্সাইড যার মধ্যে অক্সিজেনের কি হয় 2 মাইনাস, তাহলে একটা অক্সিজেন আছে মানে 2 মাইনাস আছে, তাহলে নিশ্চয়ই দুটো কপার আছে, তাহলে দুটো কপারের ক্ষেত্রে প্রত্যেকটা নিশ্চয়ই কপার প্লাসই অবস্থায় থাকবে, তবেই তো 2 প্লাস হবে। যতগুলো মাইনাস ততগুলো প্লাস, তাহলে নিশ্চয়ই কপার কি এখানে কপার প্লাস অবস্থাতে থাকবে, কপার প্লাস অবস্থাতে থাকবে। তাহলে তা সত্ত্বেও তাহলে এটা কেন লাল বর্ণের? কোশ্চেন সরি কোশ্চেনটা এটাই বলছে কেন লাল হয়। তার কারণটা হলো যে যেহেতু অক্সিজেন প্রচুর ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড, অক্সিজেন 2 মাইনাস আয়ন কপার 2 প্লাস আয়নের ফাঁকা উচ্চ স্তরে ইলেকট্রন স্থানান্তর করে। ওকে, কপার প্লাসের যে ফাঁকা আরো যে উচ্চ স্তর আছে, মানে ধরো মনে করো এই যে 3Dর পরে, তারপর নিশ্চয়ই এরপরে 4S আছে, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি কপার প্লাস এর অবস্থায় তার ইলেকট্রন বিন্যাসটা একটু, সবের ইলেকট্রন বিন্যাস হয়তো একটু ভালো করে দেখায়নি, প্রত্যেকটা একটু বাড়তি দিয়ে দেবে কিছু, মানে জাস্ট কপার প্লাস এরকম ছক করে দেখিয়ে দেবে, ছক করে এই যে ঘর করে দেখানোর কথাটা বলছি। কপার প্লাস এর ইলেকট্রন বিন্যাস কি হবে, এই যে 3D এখানে 10 আছে অর্থাৎ পরিপূর্ণ আছে, তার মানে এখানে DD ট্রানজিশন হচ্ছে না ওকে, কিন্তু এরপরে তো 4S আছে, এরপরে তো 4P আছে, 4P আছে, তা সেইগুলোতে কি বলছে দেখো, কিন্তু কপার কিউব প্লাস অক্সাইডের অক্সিজেন 2 মাইনাস আয়ন থেকে যৌগে কপার 2 আবার বলছি, কিন্তু কিউব প্লাস অক্সাইড যৌগে অক্সাইড আয়ন থেকে কপার প্লাস আয়ন ফাঁকা উচ্চ স্তরে, মানে অক্সাইড আয়ন থেকে কপার 2 প্লাস আয়নের ফাঁকা আয়নের শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তরিত হয়। এখানে ইলেকট্রনের স্থানান্তর হয় না ওকে, কিন্তু অক্সাইডের আয়নগুলো সেই কপার 2 প্লাসের যে উচ্চতর ফাঁকা শক্তি স্তরগুলো আছে সেখানে ইলেকট্রনের ট্রানজিশন করতে পারে। সেই কারণে এটা একটা ব্যতিক্রম হিসেবে কিউব প্লাস অক্সাইড লাল রঙের হয়। এটা একটু মুখস্থ করে নেন, কিছু কেমিস্ট্রি ফুল অনেক ব্যতিক্রম ব্যাপার আছে, এটাই দেখো একটা ব্যতিক্রম হলো। অন্য জায়গায় দেখালাম যে সে রঙিন হয় না, এখানে দেখালাম রঙিন হতে পারে, কারণ এক্ষেত্রে অক্সাইডটা একটা রোল প্লে করছে। জিঙ্ক লবণগুলো সাদা, কিন্তু এটাও একই প্রশ্ন, জিঙ্ক লবণগুলো সাদা কারণ জিঙ্কের কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, তাই ট্রানজিশন হয় না, কিন্তু কপার 2 প্লাসের হয়, এটা করে নিতে পারবে। এটাও দেখো একই প্রশ্ন, TiCl3 বর্ণিন মানে ওই একই, খালি বর্ণিন কথাটা সবার মানে এটা রঙিন কথাটা হচ্ছে, ওটা হয়তো রঙিন হ্যাঁ রঙিন যৌগ তৈরি করে, কিন্তু এরা রঙিন যৌগ তৈরি করে না। তার মানে ওই একই প্রশ্ন দেখো, আমরা এই যে টাইটিয়াম দিয়ে করে এলাম, এইখানে TiCl3 এর মধ্যে টাইটিয়াম কি আছে, Ti3 প্লাস আছে, আর TiCl4 এর মধ্যে কি আছে, Ti4 প্লাস আছে। 4 প্লাসে তাহলে কোনো ডি অরবিটাল নেই, মানে তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখাবে, এই দেখো Ti4 এর ডি উপকক্ষে কোনো ফাঁকা, এটা দেখিয়ে দেবে, আমি হয়তো দেখাইনি, মানে তুমি ইলেকট্রন বিন্যাসটা এখানে যেমন দেখো Ti3 প্লাসে দেখিয়েছি, হ্যাঁ তেমনি হ্যাঁ এটা দেখানো আছে, এখানে দেখানো আছে। ওকে,
দুটো দেখানো আছে, একটু প্যারা করে লিখবে। আমি যখন পরপর লেখা হয়ে গেছে, তাহলে এইটা ধরো এক এক লাইন লেখার পরে এই ইলেকট্রন বিন্যাসগুলো একটু ছক করে দেখিয়ে দিতে পারো, দেখানোর পরে নিচে একটু নিচে আরেকটা প্যারা দিয়ে এইসব কথাগুলো লিখবে। তাহলে এটাই হলো মানে ওই দেখো বেশিরভাগ ওই রঙিনের ব্যাপারটাই ওই একটা কনসেপ্ট দিয়ে হয়ে যাচ্ছে। ইউপ্রাস আয়োডাইড বাস্তবে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, তার কারণ কারণ কি? কিউপ্রাস আয়োডাইড মানে এখানে আয়োডাইড কি আছে? দুটো আয়োডাইড আছে মানে কি? দুটো মাইনাস, তাহলে কপার নিশ্চয়ই এখানে 2+ আছে। এর অস্তিত্ব নেই কারণ দেখো আয়োডিন গুলো আকারে বড়। হ্যাঁ, আয়োডিন গুলো ঋণাত্মক আয়নের ঋণাত্মক ক্ষমতা বেশি হয়। আয়োডিন মাইনাসে আয়নের ঋণাত্মক ক্ষমতা বেশি হয়, কপার প্লাসে ধনাত্মক ক্ষমতা আয়নের। আচ্ছা, কি বলছে? কপার 2+ আয়নের ধনাত্মক ক্ষমতা, অর্থাৎ এর যে পজিটিভ ক্যারেক্টার, আয়োডিন মাইনাসের ঋণাত্মক ক্ষমতা বেশি হয়। আচ্ছা, দুটোই ক্ষমতা বেশি, কপার 2+ এরও ধনাত্মক ক্ষমতা বেশি আর আয়োডিন মাইনাসেরও ঋণাত্মক ক্ষমতা বেশি হয়। কপার 2+ আয়োডিনকে আয়োডিনে জারিত করে। আচ্ছা, অপেক্ষা বেশি কিছু একটা হওয়া উচিত ছিল। কপার 2+ আয়নের ধনাত্মক ক্ষমতা আয়োডিন মাইনাসের আয়োডিন মাইনাসকে জারিত করে। আয়োডিন মাইনাসকে জারিত করা মানে তার থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া। জারিত করে, হ্যাঁ। তাহলে এইটা দেখো ব্যাপারটা বুঝতে পারবে। এইটা এইখানে একটু কথাটা অপেক্ষা। হ্যাঁ, এইটা একটু ভাষাটা এখানে গন্ডগোল আছে। কপার 2+ আয়নের ধনাত্মক ক্ষমতা আয়োডিন মাইনাসের আয়নের ঋণাত্মক ক্ষমতা অপেক্ষা বেশি। কপার প্লাস আয়নের ধনাত্মক ক্ষমতা আয়োডিন মাইনাসের ঋণাত্মক ক্ষমতা অপেক্ষা বেশি হয়। এখানে কমা দেবে, এটাও আমি ঠিক করে দিতে হবে। কপার প্লাস আয়নকে, কপার প্লাস তখন কি করে? যেহেতু কপার প্লাসের ধনাত্মক ক্ষমতা বেশি মানে কপার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, মানে তার ধনাত্মক ক্যারেক্টারটা বেশি, তার মানে সেই ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, আর আয়োডিন কি হচ্ছে? তার আয়োডিনের কিন্তু ঋণাত্মক ক্ষমতা। আয়োডিন তো দেখবে আমরা যদি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন, আয়োডিনের সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা। তার মানে আয়োডিন কি করবে? আয়োডিন থেকে সহজে এই দুটো ইলেকট্রন কে নিয়ে নেবে? আয়োডিন সহজে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। আয়োডিন দুটো ইলেকট্রন ছেড়ে দিবে আর এই দুটো ইলেকট্রন কপার প্লাস নিয়ে নেবে। ওকে, আয়োডিন যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন আয়োডিন আই হয়ে যাচ্ছে। এবার দুটো আয়োডিন মিলে একসঙ্গে কি আয়োডিন হয়ে যাচ্ছে, আয়োডিন গ্যাস হয়ে যাচ্ছে। ওকে, তাই বলা হচ্ছে যে কপার 2+ আয়নের ধনাত্মক ক্ষমতা আয়োডিন মাইনাস আয়নের ঋণাত্মক ক্ষমতা অপেক্ষা বেশি হয়। কপার 2+ আয়োডিন মাইনাসকে আয়োডিনে জারিত করে এবং নিজে কপার প্লাস আয়নে জারিত হয়। আচ্ছা, এখানে কপার প্লাস হতে হবে কারণ কি বলতো? এখানে আমার কপার 2+ আয়নের ফলে যৌগটি এই যৌগে রূপান্তরিত হয়। এখানে কি হচ্ছে, কিরকম বিক্রিয়াটা হচ্ছে দেখো, একটা বিক্রিয়া এখানে দেখিয়ে দেওয়া উচিত। বিক্রিয়াটা এইভাবে হবে যে আমার CuI2 আছে, তো এইটা কি হচ্ছে? এইটাতে পরিণত হচ্ছে I2 আর আয়োডিন এটাতে পরিণত হচ্ছে। এবার ব্যালেন্সটা একটু করে দিতে হবে, এটা 2 দিয়ে দাও। ওকে, তার মানে কি হচ্ছে এখানে দেখো, এরপর এই বিক্রিয়াটা দিতে হবে। তার মানে এখানে হচ্ছে যে কপার, দেখো তাহলে আমি যদি দেখি কপার হচ্ছে, কপার এখানে 2+ আছে, তাহলে 2+ থেকে এটা কি প্লাস আছে, তাহলে 2+ থেকে কি হচ্ছে? প্লাস হচ্ছে, তার মানে একটা করে ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, তারপরে দেখো এইখানে, তার মানে এইখানে আয়োডিন গুলো কি করছে? এই যে আয়োডিন, তাহলে প্রত্যেকটা এই যে দুটো কপার, হ্যাঁ, এই তো 0 আছে, এটা ঠিক আছে। তো এইখানে আয়োডিন কি আছে? আয়োডিন একটা করে মাইনাস, তাহলে এইখানে আয়োডিন এই I2 আছে। ওকে,
I2 আছে, 4টা আয়োডিন আছে, তাহলে 4টা আয়োডিন কি করবে? ব্যালেন্সটা তো ঠিকই আছে, 2 কপার আয়োডিন I2 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। কপার প্লাস একটা করে ইলেকট্রন গ্রহণ করলো, কপার 2 প্লাস একটা করে ইলেকট্রন গ্রহণ করলো, কপার প্লাস হয়ে গেল। তো এখানে আমি ব্যালেন্স করে দিচ্ছি, দুটো দুটো আছে বলে, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করলো। এবারে দেখো এইখানে আয়োডিন, প্রত্যেকটা আয়োডিন মাইনাস, এখানে 2, ওই 2 মাইনাস আয়োডিন মাইনাস, প্রত্যেকটা আয়োডিন কি করবে? একটা করে আয়োডিন ইলেকট্রন ছাড়বে, একটা করে ইলেকট্রন ছাড়বে। ওকে, তাহলে একটা করে যখন ছাড়লো, এ কিন্তু দুটো গ্রহণ করলো, তাহলে দুটো আমি করে দিচ্ছি। এই দুটো ইলেকট্রন বর্জন করলো, এই দুটো ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ব্যালেন্সটা এবার বুঝতে পারলো। এবার দুটো আয়োডিন, এটা আয়োডিন হয়ে গেল। ওকে, তার মানে কপার 2 প্লাস কপার প্লাস হয়ে যাচ্ছে, এবং আয়োডিন মাইনাসকে আয়োডিনে জারিত করে দিচ্ছে। ওকে, আয়োডিন মাইনাসকে আয়োডিনে জারিত করে দিচ্ছে। তাই এটার এই অবস্থায় কোনো স্থায়ী নেই, যে এইটা হয়ে যাচ্ছে কপার I2টা, CuI2টা হয়ে যাচ্ছে Cu2I2। বেশ, চলো। হ্যাঁ, ওই আছে তো, এদিকে তো বিক্রিয়াটা আছে। হ্যাঁ, দেখছো এই বিক্রিয়াটা, ওই যে এই যৌগটাকে ভেঙে লিখলে তো ওটাই হচ্ছে, আমি যে যৌগটা লিখলাম, যা Cu2Cu2 এটাই তো হবে। আচ্ছা, এর মধ্যে কোনটা +3 জানো স্তরে দেখা যায় এবং কেন? তো এখানেও দেখো, ইলেকট্রন বিন্যাস করে দেখো যে Mn3+ এর তুলনায় ও এর মধ্যে কোনটি সহজে, যেটা দেখবে ফাঁকা ডি অরবিটাল সহজে তৈরি হবে, সরি, স্টেবল ডি অরবিটাল সহজে তৈরি হবে। Mn2+ এর ক্ষেত্রে আহ Mn2+ এর তুলনায় Fe3+ সহজে করে, কারণ দেখো Mn2+ এর ক্ষেত্রে 3d5 ইলেকট্রন বিন্যাস লাভ হয়। ওকে, 3d Mn2+ এর যে ইলেকট্রন বিন্যাস আমি কি দেখবো, তাহলে Mn2 হচ্ছে 2+ অবস্থায় যেতে পারে, কিন্তু 3+ অবস্থায় হয় না। Mn2+ কি, Mn থেকে ম্যাঙ্গানিজটা, কিন্তু ম্যাঙ্গানিজ 2+ হয়ে গেলে 3d9 হয়, 3d5 হয়, সরি। ম্যাঙ্গানিজ 3+ হয়ে গেলে কি হয়? সেক্ষেত্রে কিন্তু হয় না, সেক্ষেত্রে আমার 3d4 হয়ে যায়। ওকে, তাহলে স্থায়ী নয় এটা। কিন্তু আয়রনের ক্ষেত্রে দেখো, আয়রন কিন্তু আয়রন 3+ যখন, তখনই সে 3d5 হয়। ওকে, তার মানে এবারে ব্যাপারটা পড়লে বুঝতে পারবে। দেখো তারপরে ওই যে রঙিন জারণ, এগুলো কোনটা বুঝতে পারলে না একটু বলবে গ্রুপে। আর ব্যাপারগুলো সব একই ব্যাপার দিয়ে ঘুরে ফিরে একই ব্যাপার আছে। আমি আর আজকে করছি না। তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন যদি করতে অসুবিধা হয় বা উত্তরটা বুঝতে অসুবিধা হয় বলবে, আর আমি শুধু ওই প্রশ্নটা একটু আজকে কেমন হয়ে গেল আমি বুঝতে পারছি, এটাকে আমি একটু ক্লিয়ার করে একটা ভিডিও করে, ছোট্ট একটা ভিডিও করে বুঝিয়ে দেবো। আর তোমাদের তাহলে এই ডি ব্লকের কতটা হলো বলো তো? ডি ব্লকের একটু কিছু রিয়াকশন পার্ট আছে, আমি সেই পার্টটা একটা আলাদা নোটে দিয়ে দেবো। সেটা অ্যাকচুয়ালি কিছুটা বোঝানোরও কিছু নেই, পুরো একবারে অল্প স্বল্প করে কিছু রিয়াকশন দেবো, দেখবে কিছু কিছু মানে এই যে ডি ব্লকের এলিমেন্ট দিয়ে কিছু আমাদের কিছু যৌগ আছে, সেই যৌগের কিছু বিক্রিয়া টিক্রিয়া আছে। হ্যাঁ, আমরা সেই সমস্ত বিক্রিয়া রিলেটেড, ডি ব্লকেরও কিছু বিক্রিয়া আছে, এ ব্লকেরও কিছু বিক্রিয়া আছে। ডি ব্লকের, এখন এ ব্লক তো করছি না, তা ডি ব্লকের একটা আমি আলাদা রিয়াকশনের নোট বানিয়ে আমি দিয়ে দেবো। আর যদি দেখি যে একটা বোঝানোর কিছু ব্যাপার আছে, তাহলে আমি সেটাকে তোমাদের অবশ্যই বুঝিয়ে দেবো। চলো, আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি।